প্রথমবারের মতো ক্যারিয়ার টক্স প্রোগ্রামে একজন নারী হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিথি আক্তার আপু। তো আপনার এই গণিতে পড়াশোনার ব্যাপারটা আমি যদি একটু এক্সপ্লেইন করতেন। কিন্তু আসলে আমার নিজের ইচ্ছায় পড়া হয়নি। প্রমিনেন্ট ইউনিভার্সিটি গুলো আমাকে পড়তে হবে। বিসিএস প্রস্তুতি নেওয়াটা আপনার কেমন ছিল আসলে? কতটুকু চ্যালেঞ্জিং ছিল? ১৪ তারিখ হচ্ছে আমাদেরকে সারদায় পাঠানো হয়েছিল। তারাও বলছিল যে, "হ্যাঁ, তুমি জবটা ছেড়ো না।" আসসালামু আলাইকুম। উত্তরণের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার টক্স প্রোগ্রামে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুল ইসলাম নাহিদ। বরাবরের মতো আজকে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, যিনি একজন অবশ্যই নারী অতিথি। প্রথমবারের মতো ক্যারিয়ার টক্স প্রোগ্রামে একজন নারী হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিথি আক্তার আপু, যিনি তার নিজের স্বকীয় যোগ্যতা এবং তার একাডেমিক এক্সেলেন্স এর মাধ্যমে অলরেডি অনেকের মধ্যেই পরিচিত হয়েছেন। তো আপা, আপনাকে ওয়েলকাম আমাদের প্রোগ্রামে। থ্যাংক ইউ ভাইয়া। আমাকে কেমন এত আছেন? সুন্দর করে পরিচয় করায় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। শুরুতেই যদি একটু আপুর কাছ থেকে নিজের পরিচয়টা আপনি কাইন্ডলি যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটু দিতেন। আসসালামু আলাইকুম। আমি বিথি আক্তার। আমি ৪৩তম বিসিএস এর তথ্য ক্যাডারে তথ্য অফিসার হিসেবে বর্তমানে বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আছি। ধন্যবাদ। আপু, আ সাধারণত আমি যদি আপনাকে একটু বলি যে এই প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, আমরা সাধারণত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা বা এর বাইরেও বিভিন্ন সেক্টরে যারা কর্মরত আছেন, তাদের সঙ্গে একটু গল্প করি। বা যদি আমরা বলি ফরমালি যে ইন্টারভিউ করার মতো, যদিও ব্যাপারটা সেরকম না। আমরা জানার চেষ্টা করি তার প্রস্তুতিকালটা কেমন ছিল, তারপর তার নিজের হবি কি, ব্যক্তিজীবন কেমন, বা যেই সেক্টরে তিনি কর্মরত আছেন, সেখান থেকে তাকে কি রোলস রেসপন্সিবিলিটিস ফুলফিল করতে হয়। এইসব বেসিক ডিসকাশনের মধ্যে দিয়ে আমাদের যে চাকুরি প্রার্থী আছে বা সাধারণ দর্শক যারা আছেন, তাদেরকে একটু ইনফর্ম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করি। তো আমি যদি শুরুতেই প্রশ্নটা করি আপু, যে আপনি বর্তমানে তথ্য ক্যাডারে কর্মরত আছেন জি। এবং আমরা জানি বাংলাদেশ সিভিল সার্ভিস ডেফিনিটলি একটা চ্যালেঞ্জিং সেক্টর এখানে। এই সার্ভিসটাকে ক্র্যাক করা, এটার পেছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ডেডিকেশন থাকতে হয়। আর বিশেষ করে নারীদের জন্য ব্যাপারটা আরো একটু বেশি চ্যালেঞ্জিং বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে যদি আপনাকে প্রশ্ন করি আপু, যে আপনার যাত্রাটা যদি একটু স্কুলিং লাইফ থেকে শুরু করতেন, যে আপনি আপনার জন্মস্থান বা আপনার স্কুলিং কোথায় ছিল, তারপর ইউনিভার্সিটির যাত্রা। আ ধন্যবাদ নাহিদ ভাই। আমি মূলত বড় হয়েছি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িয়াছড়ি নামক একটা গ্রামে। তো আমার গ্রামটা মূলত বাড়িয়াছড়ি না, বাগেরআগা। এটা এত ছোট একটা গ্রাম যার কারণে হচ্ছে ছড়ির সাথে এটাকে মার্জ করে এখন বাড়িয়াছড়ি নামকরণ করা হয়েছে। তো আমার গ্রামটা একদম বলা যায় যে ছবির মতো সুন্দর একটা গ্রাম ছিল। বর্তমানে যদিও একটা গ্রামে যেই সকল উপাদানগুলা থাকা দরকার সেগুলো এখন তার কিছুই নেই। এখন যান্ত্রিকতায় পরিপূর্ণ আরকি। আ তো সেই জায়গা থেকে আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি যে বিল, ঝিল, তারপর আপনার পুকুর, মাছ-ঘাট সবকিছু ছিল। তো আমার সেখানেই বেড়ে ওঠা। আমি আপনার সাঁতার কাটতাম পুকুরে, বিলে, তারপর হচ্ছে যে শাপলা তোলা, শালুক তোলা, নৌকা চালানো, ওয়াও! সাইক্লিং করা এগুলা সবকিছু আমি করতাম আরকি। গাছে ওঠা। আচ্ছা, তো আ তো এইসবের মধ্য দিয়ে খুব মজা করেই আমরা বেড়ে উঠেছি। তো আমার অনেকগুলো কাজিন ছিল। একসাথে আমরা বড় হয়েছি আরকি। এই তো। আচ্ছা। তারপর আপনি আপনার স্কুল কোনটা ছিল? স্কুলে যখন ভর্তি হলেন সেটা তো নারায়ণগঞ্জেই ছিল মনে হয়। আচ্ছা, তার আগে আমি আরেকটু এড করতে চাচ্ছি। জি। তো আমার যখন হচ্ছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষার যখন সূচনা হয়, তার আগে তো আসলে আমরা বাড়িতে পড়াশোনা করে থাকি। তো আমি একটু একগুঁয়ে টাইপের ছিলাম আরকি, একটু জেদি ছিলাম। তো আমি আমার বাবা-মার ১ম সন্তান। তো আর নানু বাড়ির দিক থেকেও আমি ১ম গ্র্যান্ড চিলড্রেন। ওই জায়গা থেকে আমি সবার অনেক আদরের ছিলাম। আচ্ছা, তো আমাকে হয়তো একটু বেশি আদর করাতেই আমি একটু বাদরে পরিণত হয়েছিলাম আরকি। তো আ এই যেটা বলছিলাম, আমি আমার মায়ের কথা শুনতাম না একদমই। তো একদম ছোটবেলায় সেটা। তো দেখা গেছে যে আমার মা আমাকে পড়তে বসাতো, কিন্তু আমি হচ্ছে যে পড়তে চাইতাম না। আচ্ছা, হ্যাঁ, তো আমার মা বেশ ব্যাগ পোহাতে হয়েছে আরকি তাকে। আচ্ছা। পরবর্তীতে যেটা আমি এখানে একটা ছোট্ট একটা মজার স্মৃতি শেয়ার করতে যাচ্ছি। তো আমার মা একদিন যেটা করলো যে একটা পাটের বস্তা আছে না? জি, তো জি। ওই বস্তায় হচ্ছে যে আমি কিছুতেই পড়ব না। আমাকে পড়তে বসিয়েছে, কিন্তু আমি মুখ দিয়ে একটা শব্দ বের করছিলাম না। তো আমাকে ওই বস্তায় হচ্ছে যে ঢুকাবে আরকি। যে তোকে আজকে বস্তায় ভরে পানিতে ফেলে দিব। আচ্ছা, তো এরকম একটা সিচুয়েশন এ আমি তারপরেও একদম আমি আমার ইয়েতে যে অটল, আমি কিছুতেই পড়ব না। তো আচ্ছা, আমাকে বস্তায় ভরা হলো। তারপর যখন বস্তার মুঠি ধরে আসলে সেটা বন্ধ করতে যাবে, তখন আমি হাউমাউ করে আসলে চিৎকার করে উঠলাম আরকি। আচ্ছা, তো পরে আমার আম্মু একটু ভয় পেয়ে গিয়েছিল। এটা বুঝতে পেরেছিল যে এটা হয়তো করা উচিত হয়নি। তো আমার আম্মুকে আবার আমার নান্নু একটু বকা দিল যে, "এটা কেন করলি?"
কিন্তু পরে আমার নানু আমাকে মানে নানুর কাছে নিয়ে গিয়েছিল। আচ্ছা, তো মানে আমার লেখাপড়ার হাতে খড়িটা আসলে আমার নানুর কাছেই হয়েছে। আচ্ছা, ওকে। দেন আপনি হয়তো আপনার লোকাল স্কুলে পড়াশোনা করে তারপর আপনি আচ্ছা আপু এর মাঝখানে আপনি আপনার কাছে জানতে চাই যে আপনি তো আ পড়াশোনা করেছেন তিতিনের কলেজে বায়োমেকন। তাও আবার খুব কঠিন একটা সাবজেক্টে, গণিতে। জি। তো আপনার এই গণিতে পড়াশোনার মানে ব্যাপারটা আমি যদি একটু এক্সপ্লেইন করতেন যে ম্যাথ তো ডিফিকাল্ট সাবজেক্ট ডেফিনিটলি। তো আপনি কিভাবে আসলে এই ম্যাথে গিয়ে পড়লেন? আসলে এখানে যদি আ বলি তাহলে আসলে আরেকটু পিছনে যেতে হবে আসলে। আমার প্রথমত তিতুমিরে আসলে আমার নিজের ইচ্ছায় পড়া হয়নি। আর আচ্ছা, ম্যাথটাও আসলে আমার নিজের ইচ্ছায় না। এর আগে আসলে আমি চাইতাম যে ডক্টর হবো। আচ্ছা, মানে আমাদের দেশের কিন্তু 90% গার্ডিয়ানই আসলে চায় যে তার ছেলে বা মেয়ে হচ্ছে ডক্টর হবে। ডক্টর বা ইঞ্জিনিয়ার। আমরা হচ্ছে যে ক্যারিয়ার বলতেই বুঝি ডাক্তার বা ইঞ্জিনিয়ার। জি। তো আমার মাথায়ও আসলে সেটা ইনজেক্ট করা হলো ছোট থেকেই যে তোমাকে ডক্টর হতে হবে। আচ্ছা, তো এরকম একটা আ জায়গায় থেকে আসলে আমি যখন দেখলাম যে আমাকে হয়তো ডক্টরই হতে হবে, তখন ৯ম শ্রেণীতে আমি সায়েন্স নিলাম। তো আমাদের স্কুলটা গ্রামের প্রত্যন্ত একটা স্কুল ছিল। যদিও নারায়ণগঞ্জ, তারপরেও আসলে নারায়ণগঞ্জ হওয়ার সত্ত্বেও কিন্তু ওরকম ফ্যাসিলিটিস আসলে ছিল না। ওখানের যেই শিক্ষকরা ছিল তারা আসলে দেখা যেত যে একজন শিক্ষকই আপনার ম্যাথস ক্লাস নিচ্ছে বা সেই আবার হচ্ছে কেমিস্ট্রি ক্লাস নিচ্ছে, ফিজিক্স নিচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, তো এইরকম একটা জায়গায় আমি যখন সায়েন্স নিলাম, আমি মানে একটা মানে অথৈ সাগরে পড়ে গেলাম। যে আমি কিভাবে আ মানে এই সিলেবাস শেষ করব। তো তারপরেও আমার নিজের প্রচেষ্টায় কিছুটা উম চেষ্টা করতে থাকলাম আরকি। তারপর আমার এসএসসিতে আসলে এ প্লাস মিসিং হয়। তো এরপরে আমি কলেজে যখন ভর্তি হই সেটা হচ্ছে আপনার উত্তরা, ঢাকা উইমেন কলেজ। জি। সেটা মোটামুটি একটা কলেজ, খুব বেশি রিনাউন্ড কলেজ ছিল না। তো সেখানে যখন আমি ভর্তি হই, সেখানে গিয়ে দেখলাম যে আসলে আমার স্কুলের চেয়ে ওইখানকার পরিবেশটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট। তো এখানে আমি ঢাকার ছেলেমেয়েদের সাথে অ্যাডজাস্ট করতে পারছিলাম না আরকি। তো আমার স্কিলের সাথে তাদের স্কিলের দেখলাম যে একটা বিশাল একটা ফারাক। আমি সেখানেও আমি চিন্তা করলাম যে আমাকে যদি আসলে এদের সাথে কম্পিট করতে হয়, আমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। জি, তো আমি সেভাবে চেষ্টা করতে থাকলাম। তো তখন দেখলাম কি যে আসলে বাংলাতেও আমি ভালো করতে পারছিলাম না। বাংলাতে আমি মোটামুটি ভালো ছিলাম আরকি, ভালো লিখতে পারতাম স্কুল থেকেই। তো ওইখানে গিয়ে দেখি যে আমি বাংলাতেও বেশ মানে খারাপ মার্কস পাওয়া শুরু করলাম। তো এটা একটা ব্যাপার ছিল যে আ যেই বাংলার যেই টিচার ছিল তার একটা টেনডেন্সি ছিল যে তার কাছে প্রাইভেট পড়তে হবে। তো এজন্য সবাইকেই কম মার্কস দিত আরকি। আচ্ছা যাই হোক, এটা একটু মজার ছলে বলা। তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। ইন্টারমিডিয়েটেও আসলে আমার এ প্লাস ছিল। জি। 4.9 ছিল আরকি, 90। তো এখানেও একটু হতাশ করেছি আমি সবাইকেই আসলে। তো তারপরেই তো মূলত আসলে শুরু হয় যে অ্যাডমিশন টেস্টের যে বিষয়টা। তো তখন আমি মেডিকেল কোচিং এ ভর্তি হলাম। জি। যেটা উত্তরার একটা কোচিং এ ভর্তি হলাম। সেখানে হচ্ছে আপনার ফি ছিল হচ্ছে ৳২০,০০০। তো আমাকে এককালীন হচ্ছে ৳১০,০০০ পে করতে হয়েছিল। তো তখন কিন্তু আমরা সময় খুব কম পাই। ৩ মাসের মতো সময় পাই। তো এত অল্প সময় আর এত বড় সিলেবাস, নিয়মিত ক্লাস করা, পরীক্ষা দেয়া, মানে আমি নার্ভাস হয়ে গেছিলেন। একদমই নার্ভাস হয়ে গিয়েছিলাম। মানে কিছুই পারতেছিলাম না। আর হচ্ছে যে মানে রীতিমতো প্রত্যেকটা পরীক্ষায় আমার মার্কস খুব খারাপ হচ্ছিল আরকি। মানে আমি সিলেবাসটাই কমপ্লিট করতে পারতাম না। আচ্ছা, তো এই জায়গা থেকে খুব হতাশ হয়ে পড়লাম। তো যখন হচ্ছে যে পরীক্ষার ঠিক ১ মাস বা ১৫ দিনের মতো আছে এই সময়টাতে, তো হচ্ছে তখন আমি এত বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আমি মানে কমপ্লিটলি এটা বন্ধ করে দিলাম। মানে কোচিং করাটা। আচ্ছা, তো হ্যাঁ, এরকম একটা জায়গায় তখন হচ্ছে যে আসলে তখন আমার আম্মু আমার জন্যে হচ্ছে তিতুমির একটা ফর্ম তোলে। তখন জি। তো তিতুমির ন্যাশনালের আন্ডারে ছিল। পরবর্তীতে তো আসলে 7 কলেজের আন্ডারে চলে গেল। মানে যেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। তো তিতুমিরে ফর্ম তুলে রাখে আমার ফ্রেন্ডের এক ভাই ছিল, তার মাধ্যমে তোলা হয়। তো আমি কিছুতেই পরীক্ষা দিব না ওইখানে। আমি কোথাও পরীক্ষা দিব না। আমার এরকম একটা কন্ডিশন। তো আমার আম্মু আমাকে ওইখানে জোর করে পরীক্ষা দেয়ায় মূলত। আচ্ছা, তো ওইখানে তারা যে আসলে আমার ফার্স্ট চয়েস ম্যাথ দিয়েছিল, ব্যাপারটা আমি জানতাম তারা চয়েস দিয়েছিল। ফার্স্ট একদম, চয়েস। একদমই তাই। হ্যাঁ। আচ্ছা ইন্টারেস্টিং আমি আসলে কিছুই জানতাম না। হ্যাঁ। এখানে আমার একটু টেকঅ্যাওয়ে হচ্ছে আপু আমরা জানি যে আমাদের দর্শক থেকে শুরু করে অনেক চাকরি প্রত্যাশী আছেন। যারা আসলে মনে করেন যে আমি যদি কোনো ভালো সার্ভিস ক্র্যাক করতে চাই, আমাকে সেকেন্ডারি সার্টিফিকেট যেটা স্কুল সার্টিফিকেট এসএসসি, এইচএসসি এবং ভালো ইউনিভার্সিটি মানে তথাকথিত যে ভালো ইউনিভার্সিটি আমরা যেগুলো জানি ডেফিনিটলি প্রমিনেন্ট ইউনিভার্সিটি গুলো আমাকে পড়তে হবে। এরকম একটা থট আমাদের মাথায় ক্রস করে।
সেই জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে প্রমাণ করেছেন যে না আমাকে জিপিএ 5 ছাড়াও এবং প্রমিনেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করা ছাড়াও সিভিল সার্ভিসের মতো জায়গাটা আসলে ক্র্যাক করা পসিবল অ্যান্ড ইউ মেড ইট পসিবল। তো আমাদের দর্শকদেরকে বলতে চাই, যারা আসলে বিভিন্ন কারণে হতাশ হয়ে যান যে আমি হচ্ছে খুব ভালো সাবজেক্টে পড়িনি, ভালো ইউনিভার্সিটিতে পড়িনি, তারপর আমি এসএসসি, এইচএসসি রেজাল্ট ভালো ছিল না। তাদের জন্য আমাদের সামনে চাক্ষুষ একজন এক্সাম্পল আছেন। তো আপুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনি অ্যাচিভ করে দেখিয়েছেন। আপনি একজন অ্যাচিভার। মোস্ট ইম্পোর্টেন্টলি তো আপু বাংলাদেশ সিভিল সার্ভিস ক্র্যাক করার পেছনে আমরা জানি যে অনেক পরিশ্রম করতে হয়। তো নারী হিসেবেও ব্যাপারটা আরো বেশি চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় যে অ্যাজ অ্যান উইমেন আপনাকে হচ্ছে বাসায় যতই থাকি তারপরও কিছু না কিছু কাজ থেকেই যায়। তো এই সবকিছু হ্যান্ডেল করে বিসিএস প্রস্তুতি নেওয়াটা আপনার কেমন ছিল আসলে? কতটুকু চ্যালেঞ্জিং ছিল? আসলে আ নারীদের জন্য এই জায়গাটা আসলে বরাবরের মতোই চ্যালেঞ্জিং। তো আমার ক্ষেত্রেও আসলে বিষয়টা সেরকমই ছিল। আমি একটু পিছনে যেতে চাচ্ছি। যেমন আমি যেটা বলছিলাম যে আমার মেডিকেলের যখন হলো না ১ম বারের মতো, আমি কিন্তু ২য় বারের মতো ট্রাই করেছিলাম। তো ২য় বারও কিন্তু আমি মানে খুব ক্লোজ ছিলাম। হ্যাঁ? আমার আ ২০১৪ সালে আমি পরীক্ষা দিচ্ছিলাম। তো ওই বছর আসলে আমরা যদি রিমাইন্ড করি জানি যে তখন যে মেডিকেলের কোয়েশ্চেনটা আসলে ইউনিভার্সিটির প্যাটার্ন এ হয়েছিল। তো ওই জায়গাটা থেকে আমি আসলে ইউনিভার্সিটির জন্য কোনো প্রিপারেশন নেইনি। তো ওই জায়গা থেকে আমার পরীক্ষাটা কিছুটা খারাপ হয়েছিল। অনেক বেশি নেগেটিভ মার্কস চলে আসে। তো পরে আমার রেজাল্ট অনেক ভালো হওয়া সত্ত্বেও মানে আ কোচিং এর রেজাল্টের কথা বলছি। আমি কিন্তু ফাইনালি আর চান্স পাইনি। তো আমি এতটা ভেঙে পড়েছিলাম, আমি হচ্ছে যে আমার এখনো মনে আছে। আমি কিন্তু ১ মাসের মতো হচ্ছে বাড়ি থেকে বের হইনি, ঘর থেকে বের হইনি। মানে আমি রীতিমতো হচ্ছে যে ফ্লোরে শুয়ে কান্না করেছিলাম। এই জায়গাটা আমার মনে আছে এখনো মনে হলে। এটা আমার পরবর্তী ট্রমাটিক এক্সপেরিয়েন্স ছিল আসলে। এক্সাক্টলি হ্যাঁ, ৪ বছরের মতো আমি এটার ভিতর দিয়ে গিয়েছি আমি। কোনো না দেন কোনো সেই জায়গা থেকে আপনি কামব্যাক করেছেন এক্সাক্টলি। নিজের ডিটারমিনেশন, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন দিয়ে। জি, আমি মিস্টারিস। এই যে আমি যে মেডিকেলের জন্য ট্রাই করতাম, তখন না আসলে আমার এলাকায় প্রায় অনেকেই জানতো যে আমি মেডিকেলেই পড়ছি। বিষয়টা এরকম ছিল। তো সবাই আসলে আ একটু কি বলে যে একটু টন্ট করা শুরু করলো যে, "ও নাকি মেডিকেলে পড়ে শুনলাম।" আমরা কিন্তু কখনো বলিনি যে আমি মেডিকেলে পড়ি। আমার আব্বুকে যদি কেউ জিজ্ঞেস করতো যে, "ও কি করে এখন?" তো আমার বাবা তখন হয়তো বলত, "মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে।" তো তারা সেটাকে মিস ইন্টারপ্রেট করে তারা ভাবতো যে আমি মেডিকেলেই পড়ছি। তো পরে আসলে সবাই টন্ট করত। হ্যাঁ, যে আসলে হ্যাঁ, ও নাকি মেডিকেলে পড়ে। কোথায় কি? এখন তো কিছুই দেখছি না। কি করছে তাহলে? তো এরকম একটা জায়গা থেকে আমি তো যেটা বললাম যে আমি কোনো ভার্সিটির মানে পরীক্ষাও দেইনি। তো তিতুমিরে ১ম বারই আমি ভর্তি ছিলাম আরকি। কন্টিনিউ করিনি। পরে যখন এইদিকে হলো না মেডিকেলে তারপরে আমি তিতুমিরে পড়াটা কন্টিনিউ করি। তো ওইখানে যখন ফার্স্ট ইয়ার চলে যায়, সেকেন্ড ইয়ার যায়, আমি শুধু পরীক্ষা দিয়েছিলাম আমার মনে আছে। কিন্তু ওইখানেও খুব বেশি ভালো ক্লাস করতে করতে পারিনি আরকি। হ্যাঁ, ক্লাস করা হয়নি। তো পরবর্তীতে যখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে আসলো, তখন আমার আসলে মাথায় একটা কাজ করলো যে ক্লিক করলো যে, না আমাকে একটু অন্যভাবে ট্রাই করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। বা আমাকে তো অনেকে অনেক কিছু বলেছে, দেখি না আমি যদি কিছু পারি এখন। তো তখন আমি 3rd ইয়ারে যখন পড়ি, তখন আমি তিতুমিরের ইয়াতে চলে আসি, মানে হোস্টেলে চলে আসি। তো এইটা ছিল আমার জন্য মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। মানে আমি বিশেষ করে আমাদের যে এলাকা, এই এলাকা থেকে মেয়েরা বাইরে বের হবে যে এটা আসলে সাপোর্ট করে না আরকি কেউ। তো এই জায়গা থেকে আমি শুনতাম যে সবাই বলে, "আরে এখন আবার ঢাকায় চলে যাচ্ছে, উল্টাপাল্টা হয়তো কিছু করবে।" এরকম তো শুনেছি আরকি। তো পরে আমি চলে আসলাম। আমি কিন্তু কিছু কান দেইনি। আমার বাবা-মার সাপোর্টটা সবসময় ছিল এই জায়গায়। আমার তো প্রশ্নটা ওই জায়গায় থাকতো যে হচ্ছে আপনি যেহেতু একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স পার করেছেন। তো সেই জায়গাটায় ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে এতটা কামব্যাক করা অনেক সময় কঠিন হয়ে যায়। একদম, একদম, তো সেই ফ্যামিলি সাপোর্টটা আপনার ছিল। একদম এই সবসময় এই জায়গাটায় যদি আমি আবার একটু প্রশ্ন করি আপনাকে আপু, সরি ইন্টারাপ্ট করার জন্য। আপনি বলছিলেন যে আপনার লোক্যালিটিতে মানুষজন বিভিন্নভাবে টন্টিং করছিল বা আ বিভিন্ন কথা বলছিল। তো আপনি যখন সিভিল সার্ভিস ক্র্যাক করলেন, তখন তাদের আসলে আ আ ব্যাপারটা কেমন ছিল? হাউ ডিড দে টেক ইট? এক্সাক্টলি। এটা আসলে আমার কাছে মজাই লাগে বলা যায় আরকি। যে এখন তাদের তখনকার যে আচার-আচরণগুলো ছিল বা এখনকার যে আচার-আচরণ মানে একদম কমপ্লিটলি অপোজিট। মানে এক্সাক্টলি। হ্যাঁ, আমি তাদেরকে কিছু মানে আমি তো আর বলব না, বলি না, বলিও না। তো আমি মজা পাই আরকি এই বিষয়গুলোতে। তারা আমাকে মানে আমাদের বাসায় আসে, বেড়াতে আসে বা আমার সাথে কথা বলতে চায় বা আমার বাবার সাথে এখন শুধু তো আমার সাথে না, আমার বাবার সাথেও তাদের অন্যরকম একটা সম্পর্ক আরকি। আমি প্রিটি মাচ সিউর যে এখন তারা আপনাকে নিয়ে প্রাউড। অবশ্যই প্রাউড। এক্সাক্টলি।
তো আপনি অবশ্যই আমাদের লাইফে সেটব্যাকস থাকবে, বিভিন্ন সময় অনেক ট্রাবলস আসবে, সেটাকে হচ্ছে কাটিয়ে উঠে নিজের ডেডিকেশন দিয়ে সামনে এগিয়ে যাওয়াটা, সেই এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি হচ্ছে আপনি আজকে। তো এই জায়গাটায় যদি আপনাকে একটু প্রশ্ন করি যে আপনি কিন্তু আরো অনেক ডিফিকাল্টিজ এর মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা এটাও জানি যে আপনি আপনার যে প্রিভিয়াস জব এক্সপেরিয়েন্সেস আছে, আপনি পুলিশেও ছিলেন সাব ইন্সপেক্টর হিসেবে। আহ, তো আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন যে ওই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আসলে। আচ্ছা, আমি আসলে যখন পুলিশে আ রিকমেন্ডেড হই সেটা হচ্ছে আপনার ২০২২ সালে। ২০২২ সালের অক্টোবরের দিকে। তো অক্টোবরের হচ্ছে ১৪ তারিখ আমার মনে আছে ডেটটা এখনো। ১৪ তারিখ হচ্ছে আমাদেরকে সারদায় পাঠানো হয়েছিল। তো আমি তখন কোভিড পজিটিভ থাকার কারণে আমি ওই সময় যেতে পারিনি। আমি ১০ দিন পরে যাই। তো তার আগে একটু বলি যে আমি মানে এই ডিসিশনটা আমি একদমই নিতে পারছিলাম না যে আমি কি আসলে যোগদান করব কি করব না। কারণ আমি তখন বিসিএস এর প্রিপারেশনটা কমপ্লিটলি মানে বিসিএস এর দিকে ছিলাম। আমার ৪১ তম লিখিত দিয়েছি আমি। সামনে ভাইবা দিব। ৪৩ তম লিখিত আমি কমপ্লিট করেছি। সামনে ভাইবা দিব। তো এরকম একটা জায়গা থেকে আমি যেটা বলছিলাম যে আসলে আমার চারপাশের যে মানুষজন তারা আমাকে এতটা প্রেশারাইজড করছিল যে এই এত ভালো একটা জব পেয়েছো তুমি, এরপরে আর কোনো জব পাবা না। তুমি আসলে আমি বলছিলাম যে, "আমি তো আসলে এই যে ২ টা বিসিএস দিয়েছি। আমার সামনে ভাইবা, আমি হয়তো দেখি না কি হয়।" কিন্তু তারা বলছিল যে, "না, তুমি তিতুমিরে পড়ো। তোমার হবে না আসলে। আমরা তো দেখছি আসলে। তুমি এত ভালো একটা জব তুমি ছেড়ো না।" তো আমি ভাইয়া তখন আসলে পুরো পাগলের মতো অবস্থা আমার হয়ে গিয়েছিল যে, আমি আসলে কি করব? আমি একদম রানিং প্রিপারেশন এর মধ্যে ছিলাম। ওই মুহূর্তে আমার এই সাব ইন্সপেক্টরের চাকরিটা হয়। এবং তো আপনি আমি কি সিদ্ধান্তটা নিয়েছিলেন প্যারেন্ট, আপনি হ্যাঁ, কি জব করেছেন? হ্যাঁ, ফাইনালি আসলে আমার এই যে আমার রিলেটিভস, আমার পরিবারেরও প্রেশার ছিল। আর হচ্ছে আশেপাশের মানুষজনের কথা। এখানে যদি আরেকটা প্রশ্ন করি আপু, তো আপনি তো সারদায় গিয়েছিলেন এবং ট্রেনিংটাও মনে হয় কমপ্লিট করেছিলেন। না, আমি আসলে ট্রেনিং কমপ্লিট করিনি ২ মাসের মতো। ২ মাসের মতো জি, ছিলেন। জি, জি। সো পুলিশিং সার্ভিস নিয়ে আমাদের দর্শক সহ অনেকেরই অনেক কিউরিওসিটি থাকে। তো আপনি যদি আপনার ২ মাসের যে এক্সপেরিয়েন্স ছিল জি, জি। অ্যাজ অ্যান উইমেন, আসলে পুলিশিং সার্ভিসে বিশেষ করে ট্রেনিং পিরিয়ডটা আসলে কেমন যায়? আ আসলেই এটা খুবই রিগোরাস একটা ট্রেনিং। আমি আ যদি বলি এই যে আমি যেটা বলছিলাম যে আমি ১৪ তারিখ যেতে পারিনি। ২৪ তারিখ গিয়েছিলাম। মানে ২৪ অক্টোবর। তো আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম আমি। তো ২০২২ সালের ২৪ অক্টোবর কিন্তু সিত্রাং ঘূর্ণিঝড় আ হয়েছিল। হয়েছিল জি। আরকি। হ্যাঁ। তো ওই দিন আমি আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম। তো আমার বাবা হচ্ছে যে আবার ব্যাক করে। তো ২৩ তারিখ রাতে আমি গিয়েছিলাম। আর ১৪ তারিখ ২৪ তারিখ হচ্ছে যে সকালে আমার বাবা ব্যাক করে। তো এখানে একটু শেয়ার করি একটা বিষয় যে হচ্ছে সারদায় কিন্তু মোবাইল ফোন অ্যালাও না। মোবাইল ফোন ইউজ করা যায় না। তো এখানে একটা ব্যাপার প্রচলিত আছে যে আপনাকে হচ্ছে ওস্তাদ যারা থাকেন তারা হচ্ছে যে আমাদেরকে ট্রেন্ড করে আরকি। তো তারা হচ্ছে যে আমাদের কাছে ফোন চাইতো আরকি। তারা মানে সিওর থাকে যে আমাদের সবার কাছেই ফোন আছে। তো এই যে হচ্ছে আপনি যদি তাদেরকে একটা ফোন জমা দেন তাহলে হচ্ছে যে তারা ধরে নিবে যে হ্যাঁ, আপনি তো ফোনটা জমা দিয়েছেন। তো সেইজন্যে আমি আমার বাবার যেই আ আ একটা ফোন ছিল নরমাল একটা ফোন। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। বাটন সেট ছিল। ওইটা আমি আমার আব্বুর থেকে রেখে দিয়েছিলাম আরকি। যে তুমি আমাকে এই ফোনটা দিয়ে যাও। আমার অ্যান্ড্রয়েডটা তো আমাকে লুকিয়ে ইউজ করতে হবে। আর আমি যদি তারা চায় আমি এটা জমা দিব। তো আমার মনে আছে যে আমার আব্বু কিন্তু আমাকে ওই ফোনটা আমাকে দিয়ে আসে। তো আর আমার আব্বুর সিমটা আব্বু নিয়ে আসে আরকি। তো আমার বাবা যখন আসে তখন যেটা বললাম যে ঘূর্ণিঝড় ছিল রাতের সময়। সে কিন্তু ওই ১১ টার দিকে রওনা করে। তো যখন সন্ধ্যা হয় তখনও আমার আব্বু বাসায় ব্যাক করে না। আমার মা আমাকে বারবার কল দিচ্ছিল আমার ফোনে। তো আমি তখন আমার মাকে জানাই যে আমি তো আমার আব্বুর এই ফোনটা রেখে দিয়েছে। শুধু সিমটা আছে আমার বাবার কাছে। তো আমার বাবার সাথে আসলে কোনোভাবেই কমিউনিকেট করতে পারছিল না। তো আসলে তখন আমার ১ম দিন সারদাতে। আমার মনে আছে যে আমার আ মা আমাকে বারবার কল দিচ্ছিল। আর আমি কি করব বা আমার বাবা কোথায় আছে? আমার মা খুবই বলছিল স্ট্রেস ফিল করছিলেন একদম, ডেফিনিটলি। একদম। আর বলছিল যে, "এখানে তো অনেক ঝড় হচ্ছে, অনেক ঝড়, তুফান, বৃষ্টি হচ্ছে। তোর আব্বু কোথায় তাহলে? এখনো আসে নাই।" তখন মানে রাত ১০টা বাজে। তখনও আমার মা আমাকে কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছে। আমি যে দেখলাম যে আমার বাবা তখনও বাসায় যায়নি আরকি। তো পরবর্তীতে যেটা আমি শুনি যে আমার বাবা নাকি হচ্ছে তাদের যে গাড়িটা ছিল ওই গাড়ির সামনে আ গাছ ভেঙে পড়েছিল আরকি। আচ্ছা, তো আচ্ছা। তারপর হচ্ছে ওখানে অনেক সময় দেরি হয়েছিল। তারপরে আবার আ বাস থেকে নেমে আবার এলাকায় যাওয়ার জন্য যেই লোকাল ট্রান্সপোর্ট গুলা ব্যবহার করতে হয় সেগুলো পাচ্ছিল না আমার বাবা।
তো তারপর তাকে বেশ অনেক সময় হেঁটে যেতে হয়েছিল। তো সব মিলিয়ে আমার বাবা রাত ২টা পর্যন্ত আসলে ২টা তো ট্রেনিং এর ২টা প্রতি শ্রেণী আপনাকে হচ্ছে ফ্যামিলির একটা স্ট্রেসফুল একদম, ইভেন্ট আপনাকে হ্যান্ডেল করতে হয়েছে বা একদম। জানতে হয়েছে। তো তো আমি এই সময়টা আসলে ভুলতে পারি না আরকি এখনো। তো আমি ২ মাস থাকার কারণ ছিল মূলত ৪১তম বিসিএস ভাইবার জন্য আসলে এলাও করছিল না আরকি এই ১ম বারের মতো। যখন যোগদান করি তখন তো জানতাম যে এলাও করবে। তো সেই ভরসায় আমি যোগদান করি। যখন গিয়ে দেখলাম যে আসলে সেরকমটি হচ্ছে না, তখন আমি ডিসিশন নেই যে আসলে জবটা ছেড়ে দিব। তো আমি যখন যোগদান করি তখন যেরকম প্রেশার ছিল আমার সারাউন্ডিংস থেকে, পরিবার থেকে, আত্মীয়স্বজন থেকে এক্সাক্টলি সেইম প্রেশারটা আমি তখনও ফেস করি আরকি এই সারদায় বসে। তো আমার মামাদের কথাও বলব, তারাও বলছিল যে, "হ্যাঁ, তুমি জবটা ছেড়ো না।" আমার পরিবার থেকে আসলে বলছিল না, তারা বলছিল যে, "তুমি যেটা ভালো মনে করো সেটাই করো।" কিন্তু আবার পাশাপাশি তারা এটা বলছিল যে, "হ্যাঁ, আ এলাকার মানুষ তো এটা বলে যে, এটা নাকি অনেক ভালো চাকরি, তুই আর জব পাবি কিনা আসলে।" এরকম বলছিল আরকি। তো তারপরেও আমি ডিসিশন নেই যে আমি ছেড়ে দিব। তো আমার মনে আছে সেটা আপনার ১৪ই ডিসেম্বর আমি জবটা ছাড়ার সিদ্ধান্ত নেই। রিজাইন করি হচ্ছে ৭ দিন আগে। প্রসেসিংটা কমপ্লিট হতে আমার ওই ৭ দিন লেট হয়। তো আমি হচ্ছে ওইদিন চলে আসি আরকি। আর চলে আসার দিন আসলে আমার বারবার ওই যে ১ম দিনের যে এক্সপেরিয়েন্সটা সেটা মনে হচ্ছিল যে আমার বাবা আমাকে এভাবে এত কষ্ট করে দিয়ে গেছে এখানে। আমি অন্য কোনো জব পাইনি। তারপরে আমি এই জবটা ছেড়ে দিচ্ছি। আসলে আমার ফ্যামিলির জন্য অত্যন্ত খারাপ লাগছিল আরকি। তো আমি যখন আসলে চলে আসি তখন প্রচন্ড শীত ছিল। তো আমাদের কিন্তু আসলে ট্রেনিং থেকে যা জিনিস দিয়েছে সবকিছুই কিন্তু আমাদেরকে ফেরত দিতে হয়েছিল আরকি। মানে আমার ইউনিফর্ম থেকে শুরু করে, জুতা থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। আমি জাস্ট হচ্ছে যে আমি যেই ড্রেসগুলা নিয়ে গিয়েছিলাম ওগুলা ছিল আরকি। আমি কিন্তু বেশি ড্রেস নেইনি। মূলত আমি বই নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, কারণ আমার বিসিএস সামনে আরো অন্যান্য বিসিএস ছিল। আমি শুধু বই নিয়ে গিয়েছিলাম। তো আমি যেদিন চলে আসি আমার মনে আছে আমাকে কিন্তু হচ্ছে জরিমানা বাবদ ১২,০০০ সামথিং পে করতে হয়েছিল আরকি। তো আমি আমার বাবাকে হচ্ছে যে ফোন করে বলছিলাম যে, "আব্বু আমাকে তো এই টাকাটা পে করতে হবে, এটা আমাকে পাঠাও।" মানে আমার মনে হচ্ছিল আমি মাটির নিচে চলে যাই যে আমি যেখানে এত মাত্র ২ মাস আগে ফ্যামিলিকে এত প্রেশার দিয়ে মানে তারা তো মানে অনেক টাকা খরচ হয়েছিল আরকি মূলত। ডেফিনিটলি। মাত্র আসলাম। তারপরে এই ২ মাসের মধ্যে আবার আমি চলে যাচ্ছি। আমি ৳১ সাব ইন্সপেক্টরে কিন্তু সেলারি হয় না আরকি। শুরু ইন্টারিম জি, সেলারি জি, থাকে না। শুরুতে থাকে না। হ্যাঁ, হ্যাঁ। তো পরে এর মধ্যে আমি আবার এই টাকা চাচ্ছি ফ্যামিলি থেকে। এই টাকা জরিমানা দিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি। মানে ১ম এ এই জিনিসগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আরকি। পরে যখন আমি সন্ধ্যায় বের হবো, চলে আসবো, তার আগে আমার ফোনে একটা মেসেজ আসে। সেটা হচ্ছে প্রাইমারির চাকরি মানে পরীক্ষা দিয়েছিলাম আরকি আমি। তো যে ওইখানে একটা এসএমএস আসে যে, "ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর প্রাইমারি আচ্ছা, টিচার।" তার মানে আপনি প্রাইমারি ক্র্যাক করেছেন। দেন সিকোয়েন্সিয়ালি তারপরের চাকরি আপনার কোনটা ছিল? তারপরে আমি হচ্ছে এনএসএ-ও জব করেছিলাম। এনএসএ ফিল্ড হিসেবে অফিসার করেছেন, ফিল্ড ফিল্ড অফিসার অফিসার হিসেবে অ্যান্ড দেন? মাসের মতো জব করেছি। এরপর হচ্ছে আপনার ৪১তম বিসিএস নন ক্যাডার থেকে আমি হচ্ছে ইন্সট্রাক্টর হিসেবে আ সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। ওখানে অবশ্য যোগদান করা হয়নি। হ্যাঁ। অ্যান্ড দেন তারপর? এরপরে হচ্ছে আমি আপনার জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে হচ্ছে যোগদান করেছি। সো আপনি হ্যাঁ। বেশ মোটামুটি একটা কম সময়ের মধ্যেই অনেকগুলো চাকরির এক্সপেরিয়েন্স কিছুটা হলেও নেওয়ার সুযোগ হয়েছিল আপনার। তো এই জায়গাটায় আমি আপনাকে পরে আবার একটা প্রশ্ন করব। যেটা করতে যাচ্ছি অলরেডি সেটা হচ্ছে আপনি তো নাম্বারস আপনার পিছু ছাড়ছেন। আপনি ব্যাংকে আসলেন, তাই না? তো আপনার নাম্বারস অ্যান্ড হার্ডশিপ। তো আমি যদি এখানে একটু আমাদের প্রার্থীদের জন্য যারা আছেন, তাদের জন্য প্রশ্নটা করতে চাই। গণিতের ভয়টা, আপনি গ্র্যাজুয়েশন করেছেন গণিতে। সো গণিতের ভয়টা কাটিয়ে উঠার জন্য আসলে মানে আমাদের প্রার্থীরা কি করতে পারে? যদি আপনি একটু রিকমেন্ডেশন দিতেন। আসলে গণিত এমন একটা সাবজেক্ট এটা আসলে আ আপনার ছোটবেলা থেকেই হচ্ছে একটা চর্চার বিষয় থাকে। আপনি যদি আপনার বেসিক যদি ক্লিয়ার থাকে দেন হচ্ছে ভালো করতে পারবেন। আর যাদের বেসিক এ সমস্যা আছে তাদের জন্য এটা আসলেই একটু দুরূহ আরকি। সাথে আসলে সলভ করা। তবে আমার এখানে একটা উম বিষয় আমি বলতে চাই যে হচ্ছে যেই রিলেটেড হচ্ছে চাকরির জন্য এপ্লাই করবে, তো সেখানে যে প্রিভিয়াস প্রশ্নগুলা বা যেসব চ্যাপ্টার থেকে হচ্ছে যে বেশি মানে কোয়েশ্চেনস আসে, বিশেষ করে হচ্ছে যে ৯ম-১০ম শ্রেণীর যেই হচ্ছে বোর্ড বইটা, আমি বলব যে এই বই থেকে হচ্ছে নিয়মিত যদি ম্যাথস চর্চা করে দেন সে ইজিলি ভালো ভালো করার করতে সুযোগ পায়। পারবে আরকি। জি। তো এই পর্যায়টাতে আমরা একটু জানতে চাই আপনার পার্সোনাল হবিস সম্পর্কে আপু। আমরা তো এতক্ষণ অনেক কিছু বললাম। অনেক কঠিন কথা বললাম কিছু ক্ষেত্রে। তো আ যদি আপনি বলেন যে আপনি যখন অবসর সময়ে থাকেন,
সাধারণত ওই সময়টা আপনি কি ধরনের কাজ করেন? আসলে এখানে একটু বলি যে আমার হবিস কিন্তু আসলে বয়সের সাথে, সাথে সময়ের সাথে, সাথে মানে এটা চেঞ্জ হয়। জি, জি। একটা সময় ছিল আমি যখন আসলে অনার্সে ছিলাম তখন আমি আসলে নিয়মিত বই পড়তাম। বিশেষ করে হুমায়ুন স্যারের বই। আমি হচ্ছে উপন্যাস পড়তাম। প্রচুর উপন্যাস পড়তাম। দেখা গেছে যে একটা দিনে ২-৩ টা বইও তার পড়তাম আরকি। এরকম ছিল। তো এখন আসলে সময়ের সাথে, সাথে এখন আর সেটা করা হয় না। এখন যেহেতু আসলে সোশ্যাল মিডিয়া আ এখন দেখা গেছে যে আমি অনেক বেশি মুভিজ দেখি। হ্যাঁ, এটা করা হয়। আর হচ্ছে সবচেয়ে বেশি যেটা আমি পছন্দ করি ফ্যামিলির সাথে সময় কাটানো। হ্যাঁ, তো আমি কিন্তু সেই ২০১৬ সালে যে বাড়ি থেকে বের হয়েছি, তারপরে আসলে পার্মানেন্টলি আর কখনোই বাড়িতে ফিরতে পারিনি আরকি। তো এখন দেখা যায় যে অকেশনালি আমি হয়তো বাসায় যাই। তো এই তো তখন দেখা গেছে আমি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে সেটাই আপনার হবিতে পরিণত হয়েছে একদম, এখন। একদমই তাই। তো এর পাশাপাশি যদি জানতে চাই যে হচ্ছে আপনি তো এখনো বিয়ে করেননি, রাইট? সো রিয়ালি প্রাইভেট কোয়েশ্চেন। তারপরও আম কবে নাগাদ বিয়ে করছেন বা এমন কোনো আইডিয়া? এনিথিং? আসলে বিয়ের বিষয়টা তো আসলে আ এভাবে বলে কয়ে হয় না। জি, আসলে আমি আমার ইচ্ছে আছে যে এখন তো আসলে যেহেতু আমি আ এখানেই জব করতে চেয়েছিলাম IBCS এ। সো যেহেতু এটা আমার হয়ে গিয়েছে, তো এখন আমার ইচ্ছা আছে বিয়ে করব। এনজয়। তো আপনারা একটু দেখতে পারেন আরকি। ডেফিনিটলি। আপু আমরা যেহেতু হচ্ছে মজার ছলে অনেক কিছুই জানছি। তো এখন আমরা যদি একটু কিছু ডিপ ইস্যুস এ যাই। যেহেতু বর্তমানে আপনি একজন তথ্য ক্যাডারের কর্মকর্তা জি, ৪৩তম BCS থেকে। আমরা তো জানি বর্তমান সময়ে বিশেষ করে প্রিভিয়াসলিও আমরা দেখেছি আ যেকোনো কনটেক্সট এ, কোনো ক্রাইসিস মোমেন্ট এ মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন অনেক বেশি বেড়ে যায়। তো অপতথ্যের ব্যবস্থাপনা খুব ইম্পোর্টেন্ট বা ক্রুশিয়াল একটা ইস্যুতে পরিণত হয়। তো তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে আপনি যদি আপনাকে প্রশ্ন করি আসলে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন এই বিষয় ২ টা আসলে কি? আচ্ছা আমি আসলে যদি এটা একটু ট্রান্সলেট করি তাহলে হয়তো অডিয়েন্সের বুঝতে সুবিধা হবে। যেমন গুজব এবং প্রোপাগান্ডা। হ্যাঁ, আপনার আ মিস ইনফরমেশনটা হচ্ছে যে আপনার গুজব। জি। যেটা হচ্ছে যে একটা ভুল তথ্য আপনা আপনি ছড়িয়ে যায় আরকি। আর ডিসইনফরমেশন হচ্ছে যেটা ইচ্ছাকৃতভাবে বা ডেলিবারেটলি হচ্ছে যে ছড়ানো হয় আরকি। যে সরকারকে অপদস্থ করার এর জন্য। পেছনে পলিটিক্যাল ইন্টারেস্ট থাকে, এক্সাক্ট ইকোনমিক ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হ্যাঁ, থাকে। ট্রু। বিভিন্ন রকম ইন্টারেস্ট থেকে একদম, থাকে। একদম। তারপরেও আমাদের দর্শকদের জন্য জানাতে চাই, আ যেহেতু রিউমার বা গুজব এগুলো আ ম্যানেজমেন্ট করাটা খুব টাফ একটা ইস্যু। আমাদের যে তথ্য ক্যাডারের কর্মকর্তা আপু আছেন, তারই রিকমেন্ডেশন নিয়ে একটা ছোট লিফলেট আমাদের স্ক্রিনে দেখতে পাবেন আপনারা। আসলে ঠিক কিভাবে আপনি একটা রিউমার বা হচ্ছে একটা গুজবকে আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং সেখান থেকে আপনি সেটাকে সেই রিউমারটাকে কিভাবে আপনি হচ্ছে স্প্রেড করাটা বন্ধ করে দিতে পারেন বা আপনার ইনিশিয়েটিভ কি হতে পারে? এটা নিয়ে ওই লিফলেটটা থেকে আপনি জানতে পারবেন। আমাদের স্ক্রিনেই সেটা দেখানো হবে। তো এ পর্যায়ে যদি আপুকে একটু জিজ্ঞেস করি যে আসলে আ আপনি তো পিআইডি তে কর্মরত আছেন এখন। প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টে, যেটা বাংলাদেশ সচিবালয়ে। তো তথ্য ক্যাডার নিয়ে অনেকেই আছেন যারা ফ্যাসিনেটেড। তো শুরুতে আপনাকে প্রশ্ন করব, আ তথ্য ক্যাডারের আসলে সুবিধাগুলো কি, কি? যদি আপনি সেই উত্তরটা আমাদেরকে আগে দেন। দেন আমার প্রশ্ন হচ্ছে, তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে আপনার কি জব রেসপনসিবিলিটিস আছে? বা এখানে হচ্ছে গ্রোথটা কেমন? এটা নিয়ে যদি আমাদেরকে একটু এনলাইটেন করেন। আচ্ছা আমি ১ম এ একটু তথ্য ক্যাডার সম্পর্কে একটু বলতে চাই। তথ্য ক্যাডার কিন্তু হচ্ছে ৩ টা ক্যাটেগরিতে বিভক্ত আরকি। তথ্যের হচ্ছে যে ১২১ কোডের যেটা জেনারেল মানে আমার যেটা, জি। তারপর হচ্ছে ১২২ কোডের যেটা হচ্ছে অনুষ্ঠান এবং ১২৩ কোডের এটা বার্তা আরকি। এর বাইরেও আরেকটা আছে তথ্য প্রকৌশলী সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল সাইড টেকনিক্যাল থেকে। জি, জি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ক্যাডারগুলো। তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে কিন্তু মোট ১৫ টার মতো সংস্থা বা দপ্তর রয়েছে। তো তার মধ্যে হচ্ছে যে ৫ টা দপ্তর ওইখানে হচ্ছে যে আমাদের তথ্য সাধারণ ক্যাডারের কর্মকর্তারা হচ্ছে কাজ করে থাকেন মূলত। তো তার মধ্যে যে একটা হচ্ছে পিআইডি। পিআইডি মূলত হচ্ছে তথ্য অধিদপ্তর, যেটাতে আমি কর্মরত আছি বর্তমানে। সে অফিস হচ্ছে আপনার বাংলাদেশ সচিবালয়। আচ্ছা তথ্য ক্যাডারের সুবিধা যেটা হচ্ছে যে সবচেয়ে বড় সুবিধা আপনি আ পিআরও হিসেবে আমাদের এইখান থেকে কাজ করার সুযোগ আছে। মানে পাবলিক রিলেশন অফিসার। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার হচ্ছে বিভিন্ন মিনিস্টারের হচ্ছে যে পিআরও হিসেবে কাজ করা যায়। বা এখন বর্তমানে যেটা হচ্ছে তথ্য উপদেষ্টার। তো তাদের বিভিন্ন স্কেডিউল আপনার বিভিন্ন এজেন্ডা এগুলো হচ্ছে যে তৈরি করে দেওয়া। তারপর শিডিউল গুলা মেইনটেইন করা। এই বিষয়গুলা হচ্ছে আমাদের এবং এই ক্যাডার থেকে তো অনেক সময় আসলে ট্রাভেলিং এরও সুযোগ থাকে। রাইট, রাইট? জি, জি। দেশের বাইরে যখন হচ্ছে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়গণ দেশের বাইরে যান।
তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে হয়তো তথ্য ক্যাডারের কর্মকর্তারা থাকে। শুধু তাই নয়, আমাদের কিন্তু ফরেন পোস্টিং আছে। তাই? জি, জি, জি। প্রেসে আমাদের পোস্টিং আছে। হ্যাঁ। আচ্ছা, সচিব এগুলোতে এমবাসি গুলোতে বা হ্যাঁ, এরকম। এমবাসি গুলোতে। জি, জি। চমৎকার। তো তথ্য ক্যাডারে আপনি তো মোটামুটি বেশ কিছুদিন অলরেডি পার করেছেন। ডেফিনিটলি আমরা আশা করি এবং বিশ্বাস করি আপনি চমৎকার একটা সময় কাটাচ্ছেন আপনার সার্ভিস লাইফে। তো এই জায়গাটায় আমরা যদি একটু এবারে ডিফারেন্ট একটা পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করি। নারী হিসেবে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা অনেক কথা বলছি। তো আপনি সিভিল সার্ভিস ক্র্যাক করেছেন এবং বাংলাদেশের যে বর্তমান কনটেক্সট বা প্রেক্ষিত, এটা বিবেচনায় নিয়ে আসলে নারীর ক্ষমতায়ন আমরা আসলে কতটুকু ক্ষমতায়িত হতে পেরেছি, এটা নিয়ে আপনার মতামত যদি একটু দিন। আচ্ছা, আমি একটু রিয়েলিটির মানে প্রেক্ষাপটে আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ঠিক আছে। হ্যাঁ, আমরা অনেক কি বলে দক্ষিণ এশিয়া যদি বলেন তাহলে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ হয়তো বেশ এগিয়ে আছে। কিন্তু আমাদের সমাজে কিন্তু এখনো নারীরা অনেক পিছিয়ে আছে এবং বিভিন্ন জব সেক্টরেও তাই। আমি যদি আপনাকে আমার প্রিভিয়াস জবের এক্সপেরিয়েন্স এর কথাও বলি, যেমন আপনার আ পুলিশে, পুলিশে সাব ইন্সপেক্টরে মেয়েদেরকে যেটা করা হয় যে তাদেরকে আ কোনো গুরুত্বপূর্ণ কেসের দায়িত্ব দেয়া হয় না। তাদেরকে দায়িত্ব দেওয়া হয় শুধুমাত্র ডিউটি অফিসার হিসেবে। অনেকে দেখা যায় যে তারা কিন্তু তাদের জায়গা থেকে কাজ করতে আগ্রহী থাকে, ইচ্ছুক থাকে। তারাও কিন্তু আপনার সাত দায় ১ বছর মেয়াদি ট্রেনিং প্রাপ্ত। তারাও কিন্তু ছেলেরা যেই ট্রেনিং গুলা করেছে, যে obstacles গুলা পার করে এসেছে, মেয়েরাও এক্সাক্টলি সেগুলোই পার করে এসেছে। তারপরেও তাদেরকে এই ডিউটি অফিসার হিসেবেই রাখা হয়। এখানে বলা হয় যে আপনি আ লেডি অফিসার, পারবেন না। আমার কথা হচ্ছে অফিসার ইস অফিসার। ইয়েস। ইট ডাজন্ট ম্যাটার লেডি অর জেন্টস। তো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। আমার এই যে এখন আমি পিআইডি তে আছি, আমি কিন্তু এখন আপনার প্রোটোকলে কাজ করছি আরকি। তো আমাদের এখানেও দেখা গেছে যে একটা ধারণা আছে যে নারীরা হচ্ছে যে সব সেক্টরে হচ্ছে কাজ করার জন্য পারফেক্ট না। বা তাদেরকে আমাদের নারীদেরও এখানে কিছু মানে সমস্যা আছে। আমরা চাই না আসলে চ্যালেঞ্জ নিতে চাই না। বাট কনভেনশনাল উইজডম আসলে আঁকড়ে ধরে যে নারীদেরকে দিয়ে এটা পসিবল, এটা পসিবল না। পসিবল এইজন্য পোস্টিং গুলো অনেক ক্ষেত্রে ওরকম একদম, একদম। হয়ে যায়। এক্সাক্টলি। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম হয়েছে। আমাকে আচ্ছা। আমার যে দপ্তর প্রধান স্যার, উনি আমাকে বলেছিলেন যে, "আসলে তুমি কোন সেক্টরে কাজ করতে চাও?" বা আমার যে প্রিভিয়াস জব এক্সপেরিয়েন্স গুলা দেখে আমাকে হচ্ছে যে প্রোটোকলে দেয়া হয়েছে আরকি। আমি প্রোটোকলে কাজ তো নারীদেরকে তথাকথিত যে লিমিটস গুলো আসলে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, হুম। আপনি সেই লিমিটস গুলো ক্রমান্বয়ে ব্রেক করে আপনি আসলে নিজের জায়গাটায় পৌঁছে যাচ্ছেন কিন্তু স্টেপ বাই স্টেপ। তো এখন যদি আমি প্রশ্ন করি যে আপনি অলরেডি অনেকগুলো সার্ভিস ক্র্যাক করেছেন। তো আগামী ২০ বছর পর, ১৫ থেকে ২০ বছর পর আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চান? আচ্ছা, আমি এখন বর্তমানে যে প্রোটোকলে আছি, তো আমরা কিন্তু হচ্ছে আপনার মিডিয়ার মাদার অর্গানাইজেশন বলা হয়ে থাকে মূলত। আমরা যেই বেসরকারি নিউজ মিডিয়াগুলো আছে, টিভি চ্যানেলগুলো আছে, তাদেরকে আমরা নিবন্ধন দিয়ে থাকি। তো এই এই সুবাদে আমি কিন্তু হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন প্রোগ্রাম মানে আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্রপতি ভবন বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। তো এটার জন্য মানে আমি নিজেকে খুবই লাকি ফিল করি আরকি। ডেফিনিটলি রিওয়ার্ড। বিভিন্ন হ্যাঁ, জি, জি। বিভিন্ন ভিভিআইপি মুভমেন্ট এ আমি সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার সুযোগ পাই। এই যে সম্প্রতি যে আপনার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট যে আশিক চৌধুরীর যেই স্পিচ স্পিচটা হ্যাঁ, ভাইরাল হলো। ভাইরাল হলো সেখানে আমি আসলে সরাসরি প্র্যাকটিক্যালি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলাম। ওয়াও! তো এই উপস্থিতির সুবাদে ইন্টারন্যাশনাল বিভিন্ন ইনভেস্টমেন্ট অথরিটি যে মানুষজনরা ছিলেন প্রমিনেন্ট, তাদের সঙ্গেও আপনার দেখা করার সুযোগ হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বুঝতেই পারছেন যে আসলে লিমিটস বলে আসলে তেমন কিছুই নেই আসলে। নিজের ডেডিকেশন, হার্ড ওয়ার্ক এবং কনসিস্টেন্ট যে এফোর্ট, এই এফোর্ট এর মাধ্যমে আ যেকোনো সীমাবদ্ধতা থেকে ছাপিয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। যার প্রত্যক্ষ উদাহরণ হচ্ছেন আমাদের বিথি আক্তার আপু। তো আপু, আমরা তো ডাইভার্স ইস্যুস নিয়ে কথা বললাম। এখন আমাদের দর্শকদের জন্য আপনার কাছ থেকে একটা রিকমেন্ডেশন বা উপদেশ আমরা জানতে চাই। সেটা হচ্ছে, দেখুন, অনেকেই ভাবেন যে আসলে খুব ভালো রেজাল্ট ছাড়া সিভিল সার্ভিস ক্র্যাক করা যায় না। তো এর আগে একটা প্রশ্ন করেছিলাম। ওই মানে প্রশ্নের সূত্র ধরে যদি একটু বলি, এই জায়গাটা কেন ভুল বা কতটুকু ভুল আপনি নিজেদের যদি একটু সংক্ষেপে এক্সপ্লেইন করে বুঝিয়ে দিতেন। আসলে সেটা হয়তো আমি নিজেই হয়তো সবচেয়ে বড় প্রমাণ সেটার। আমার কিন্তু আমি যেটা বলেছি যে আমার এসএসসি বা এইচএসসি কোনটাতেই কিন্তু মানে এ প্লাস ছিল না, এ প্লাস মিস ছিল। বর্তমানে কিন্তু সেটা চিন্তাও করা যায় না যে এ প্লাস নাই সে মানে জব পাবে বা বিসিএস ক্যাডারের মতো বিসিএস সার্ভিসের মতো একটা জায়গায় আসবে। কিন্তু আমি কিন্তু সেটা পেরেছি।
সো আমি মনে করি যে আসলে রেজাল্ট এখানে কোনো ফ্যাক্টরই না। আমার অনার্সের রেজাল্টও খুব বেশি ভালো না। কোনরকম হয়তো আমি মানে 3 পয়েন্ট উঠিয়েছি আরকি। তাও ম্যাথের মতো সাবজেক্ট। জি, জি, জি। আচ্ছা। তো অনেক ধন্যবাদ আপু। চমৎকার সময় আমাদেরকে দিয়েছেন। চমৎকার গল্প আমরা করলাম। পাশাপাশি ডিফারেন্ট ইম্পোর্টেন্ট ইস্যুস নিয়ে আমরা কথা বললাম। আশা করি আমাদের সাধারণ দর্শক এবং বিসিএস সহ অন্যান্য চাকরি প্রত্যাশী যারা আছে, তারা আপনার কাছ থেকে যেই উপদেশ পেয়েছে বা আপনার যে অপিনিয়ন পেয়েছে সেটা দিয়ে তারা অনেক বেশি উপকৃত হবেন। আমরা শেষ করব। কিন্তু শেষ করার আগে জানতে চাই কোনো মজার অভিজ্ঞতা। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ইন্টারেস্টিং ইভেন্ট বা কোনো অভিজ্ঞতা যেটা আপনার এখনো মনে পড়লে নিজে থেকেই অনেক আনন্দ পান বা ভালো লাগে? আচ্ছা। আমি আসলে প্রতিনিয়তই এখন মজার, মজার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। যেমন আগে যখন বিসিএস এর প্রিপারেশনটা শুরু করেছি, তখন আমাকে সবাই বলত যে, "হ্যাঁ, তুমি আসলে পারবা না, হয়তো এটা হবে না, এই ভুল করিস না।" আমি কিন্তু এই যে প্রত্যেকটা জব কিন্তু ছেড়েছি। একটা এমন ছিল না বিষয়গুলা যে আমি একটা পেয়েছি আরেকটা ছেড়েছি, এরকম ছিল না। আমি কিন্তু ছেড়েছি আগেই মানে আরেকটা কনফার্ম হওয়ার আগেই ছেড়েছি। কিন্তু ঠিক ওই মানুষগুলাই এখন আমার সাথে আসলে তাদের যে সুরটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট। তারা আমাকে তাদের বিভিন্ন প্রোগ্রামে আমাকে হয়তো ডাকে, আমার সামনে আসে, আমার বাড়িতে বেড়াতে আসে। এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে আরকি। খুব মজা পাই আমি। ইন্টারেস্টিং। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই এখানে যেমন সেটা হচ্ছে আমার যেদিন মানে রেজাল্ট দেয় আরকি যে ৪৭তম বিসিএস এর রেজাল্টের দিন। তখন আমি এনএসএ কর্মরত ছিলাম সেটা চট্টগ্রামে। তো আমার মনে আছে সকাল থেকেই তো আমরা আসলে মোটামুটি সিউর ছিলাম আজকে রেজাল্ট দিবে। তবে সেটা এক্সাক্টলি কখন তো জানতাম না। তো আমি যেটা করি যে আমি আসলে একটু ব্যক্তিগতভাবে একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির। তো আমি কখনো শেয়ার করি না যে হ্যাঁ, আজকে আমার এইটা আছে রেজাল্ট হয়তো দিতে পারে। কারণ জানি যে আমি আমার পাশাপাশি আমার বাবা-মাও টেনশন করবে। তো আমি আমার আব্বু-আম্মুকে কিছুই বলিনি আরকি। তো আমি বারবার স্ক্রল করছিলাম Facebook যে কখন রেজাল্ট দিবে বা দিয়েছে কিনা। তো যখন রেজাল্টটা দেয় তখন তো হচ্ছে যে আমি যখন আমার রোলটা রেজিস্ট্রেশন নাম্বারটা সার্চ করে যখন আমার নামটা দেখতে পাই, রোলটা দেখি তখন আসলে আমি একদম চিৎকার করে উঠেছিলাম। আসলে অফিসেই আরকি আমি অফিসে ছিলাম, অফিসেই। সবাই বলতেছিল যে, "হ্যাঁ, কি হয়েছে?" আমি বলেছি যে, "আমার তো হয়ে গেছে। আমি তো ক্যাডার হয়ে গেছি।" পরে আসলে তখন আমার মনে হলো যে বাবা-মাকে এখন কল দেই। আমি সবার আগেই আমার মাকে কল করেছিলাম। তো আমার মা কলটা ধরে আমি যখন বললাম যে, "মা আমি তো ক্যাডার হয়ে গেছি।" আমার মনে আছে আমার আম্মু মানে কান্না করছিল আরকি হাউমাউ করে। তার পাশে বসা ছিল আমার বাবা। আমি আমার এত মানে এত বড় বয়সেও আমি কখনো দেখিনি যে আমার বাবা কখনো কান্না করেছে। আমি নিজে দেখিনি কখনো। কিন্তু ওদিন আমি মানে শুনছিলাম যে পাশ থেকে আমার আব্বু হাউমাউ করে কান্না করছে। তো এই এক্সপেরিয়েন্সটা আমার জন্য আসলে মানে স্মরণীয় একটা এক্সপেরিয়েন্স। আমি কখনো ভুলব না এই প্রাউড মোমেন্ট। বিষয়টা। এক্সাক্টলি। রিয়ালি প্রাউড মোমেন্ট এবং আমরা বিশ্বাস করি আপনার এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সাধারণ দর্শকরা তারা তাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখবে। প্রার্থীরা তাদের এই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে অনেক বেশি ডেডিকেশন, এফোর্ট, কনসিস্টেন্সি দিয়ে তাদের যাত্রাটাকে স্মুথ করবে। সেই বিশ্বাসটা আমরা রাখি। তো আপুকে অনেক বেশি ধন্যবাদ আজকে আপনার এই এত ব্যস্ততার মধ্যেও চমৎকার একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমরা বিশ্বাস করি আমাদের যে দর্শকবৃন্দ আছেন এবং সাধারণ প্রার্থী যারা আছেন তারাও এখান থেকে অনেক কিছুই আছে টেক অ্যাওয়ে। আপু বাংলাদেশ সিভিল সার্ভিসের যে রিক্রুটমেন্ট প্রসেস এটাকে তো সাধারণত মানে ৩ টা ধাপে ভাগ করা হয়েছে। প্রিলিমিনারি, রিটেন এবং ফাইনালি ভাইবা। তো আমাদের ইন্টারভিউর এই যাত্রাটায় আপনি যদি একটু বলেন যে আপনার প্রিলি যাত্রাটা কেমন ছিল আসলে? আপনি কিভাবে পড়াশোনাটাকে রুটিন ওয়াইজ গোছাতেন বা সাবজেক্টিভ যে আপনার প্রস্তুতিটা ছিল সেটা অ্যাকচুয়ালি আপনি কিভাবে গুছিয়েছিলেন ওই সময়টায়? আচ্ছা আমি এখানে একটু বলি যে আমি হচ্ছে ২০১৯ সালের মাঝামাঝিতে আমার যখন ফাইনাল ইয়ার কমপ্লিট করে আমি হচ্ছে বিসিএস এর প্রিলিমিনারি প্রস্তুতি শুরু করেছিলাম তখন। আমি কিন্তু মাস্টার্স করিনি। এখনো করিনি। আচ্ছা আসলে তো আ ফাইনাল ইয়ার দিয়েই আমি শুরু করি। তো তখন হচ্ছে নিয়মিত ক্লাস করতাম, পরীক্ষা দিতাম। তো আমার মানে একটা ইচ্ছা ছিল কি যে আমি মানে রেজাল্ট আমাকে ভালো করতে হবে। এটা আমি বলব যে আসলে ভুল। কোচিং এর রেজাল্ট ভালো করা না করা দিয়ে আসলে কিছু যায় আসে না। তো এখানে আমি যেটা করেছি আ মানে একটা কোচিং এ ভর্তি হয়ে ওই কোচিং এর হচ্ছে সিলেবাসটা ফলো করতাম। তাদের নিয়মিত যে পরীক্ষাগুলো হতো ওই পরীক্ষাগুলা ফলো করতাম। তো পরীক্ষার যে সিলেবাস গুলো ছিল এবং হচ্ছে যে ওইটাতে যেই টপিকগুলো মানে বারবার কোয়েশ্চেন আসে যেই টপিকগুলো থেকে, সেই টপিকগুলো হচ্ছে যে আমি ফোকাস করে ওগুলা থেকে খুব ভালো মতো প্রস্তুতি নিয়েছি আরকি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা জানি যে অনেকে নিজে থেকেই খুব ভালো গুছিয়ে পড়াশোনা করতে পারে।
আবার অনেকেই আছে নিজে সেই রুটিনটা করে কুলিয়ে উঠতে পারে না। সেক্ষেত্রে আপনি যেটা করেছেন, আপনি যে এইমাত্র যেটা বললেন, মানে অন্য আপনি একটা কোচিং এর কথা বললেন। তো কোচিং এর যে রুটিন, সেই রুটিনে নিজে ফলো ইন করে নিজের লাইফটাকে ডিসিপ্লিন করা। মানে আমি ফেল করছি বাট আমি যেন ওই ডিসিপ্লিনের মধ্যে পড়ে গিয়ে এট লিস্ট পড়াশোনাটা করি। অনেকটা সেরকম। এখানে আরেকটা যেটা আমি ফলো করেছি যে আসলে আমি কি পড়বো তার থেকে ইম্পোর্টেন্ট কিন্তু আমি কি বাদ দিব। তো এইটা আসলে আমাকে মানে আমার প্রস্তুতির ক্ষেত্রে অনেক বেশি কাজে লেগেছিল। এবং বিসিএস এর যে সিলেবাস অত্যন্ত ব্রড একটা সিলেবাস। এক্সাক্ট তো আপনি সেখানে আসলে বাদ দেওয়ার ক্ষেত্রে ঠিক কি টেকনিকটা ফলো করেছেন আসলে? আমি আসলে দেখেছি যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে না। দেখা মানে গেছে যে ফ্রিকোয়েন্টলি কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে না। হ্যাঁ, একদম, একদম। তো সেক্ষেত্রে আপনার যে আপনার স্ট্রং জোন কোনটা ছিল আসলে বিসিএস প্রস্তুতিতে? আমার আসলে আমার যেহেতু সাবজেক্ট ম্যাথস সো এটা আমার মোটামুটি একটা স্ট্রং জোন ছিল। তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বা বাংলা এই বিষয়গুলা। ইংলিশ ছিল সবগুলাই আমার মোটামুটি ছিল আরকি। তো ডেফিনিটলি আপনি যেগুলোতে স্ট্রং জোন সেগুলোতে এতটা এফোর্ট এর প্রয়োজন হয় নাই। জি। যেগুলোতে একটু উইক ছিলেন সেগুলোতে বেশি টাইম এবং স্ট্রেংথ ফোকাস করেছেন। আমার আসলে এখানে একটা যেটা ব্যাপার হয়েছিল যে আমি অনেক দীর্ঘ সময় পেয়েছিলাম প্রিলিমিনারি প্রস্তুতির জন্যে। কারণ করোনাকালীন একটা সময় ছিল সেখানে। তো এই দীর্ঘ সময় পড়ার কারণে যেটা হয়েছে যে বারবার অনেক আ বার রিভিশন করতে পেরেছিলাম আরকি আমি। তো আপু এই জায়গাটায় যদি একটু জানতে চাই যে প্রিলি প্রস্তুতির ক্ষেত্রে আমরা বরাবরই বলে বলে থাকি যে বারবার পরীক্ষা দেয়াটা। মানে এমসিকিউ যে উত্তর প্রশ্নগুলো থাকে সেটা ওএমআর শিটে বৃত্ত ভরাট করার যে প্র্যাকটিসটা, রিয়াল এক্সামের ফিলিং নিয়ে সেটা করা। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা সবাই বলে থাকি। তো এই জায়গাটায় আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল বা আপনি কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আচ্ছা, আচ্ছা। এটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। আমি আপনাকে বলি, যখন হচ্ছে যে পরীক্ষার হয়তো ১ মাস বাকি এরকম সময়ে আমি একটা মডেল টেস্ট কিনেছিলাম। তো ওইখানে হচ্ছে যে আমি নিয়মিত পরীক্ষা দিতাম। এটার ক্ষেত্রে যেটা হতো যে আমার কনফিডেন্সটা অনেক বেশি বুস্ট করেছিল। আমি কিন্তু আমার নিজেকেই অ্যাসেস করতে পারছি যে আমি কত মার্কস পাচ্ছি। সো এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এখানে যদি আপু আপনাকে একটু এনলাইটেন করি, রিসেন্টলি উত্তরণ একটা চমৎকার ফিচার নিয়ে আসছে। তো ঘরে বসেই তারা তো অফলাইন এক্সামগুলো বিভিন্ন সময় ব্রাঞ্চে গিয়ে দিয়েই থাকে। এর পাশাপাশি যে অন্য এক্সামগুলো থাকে সেগুলো ঘরে বসে ওয়েমার শিটে বৃত্ত ভরাট করার পর উত্তরণের অ্যাপ ব্যবহার করে সে সেটা স্ক্যান করার মাধ্যমে ইভ্যালুয়েশনটা পাচ্ছে। কত মার্ক পেল, কোন প্রশ্নের উত্তর ভুল করেছে, কোনটা কারেক্ট করেছে। এটা পুরো একটা এনালাইসিস রিপোর্ট কিন্তু সে ইজিলি পেয়ে যাবে। তো ডেফিনিটলি আই গেস আমাদের প্রার্থীরা যারা আছেন, দর্শকরা যারা আছেন তারা অবগত হলেন ব্যাপারটা সম্পর্কে। হ্যাঁ, ডেফিনিটলি এটা কিন্তু চমৎকার একটা উদ্যোগ। তখন কিন্তু আসলে আমি যেই কাজটা করেছি এটারই কিন্তু বিকল্প আমি হয়তো ওইটাই মানে করেছি আরকি। আরো স্মার্টলি এফিশিয়েন্টলি করা এক্সাক্টলি, যাচ্ছে। এক্সাক্টলি। এখন তো ব্যাপারটা আরো স্মার্টলি করা যাচ্ছে। হয়তো তখন আমি এভাবে করতে পারলে আরো ভালো হতো আরকি। জি। আ নেক্সট আমার প্রশ্ন। প্রিলিমিনারি তো অনেকের জন্য একটা বড় বাধা obstacle। বাট প্রিলি ক্র্যাক করার পর আমরা এমন অনেক প্রার্থীকে জানি যারা বারবার প্রিলি পাস করছেন কিন্তু কোনোভাবে রিটেন ক্র্যাক করতে পারছেন না। সো ইটস আ বিগ চ্যালেঞ্জ। তো এরকম প্রার্থী যারা আছে তাদের জন্য কি আপনার স্পেসিফিক কোনো রিকমেন্ডেশন আছে যে আপনি তারা ঠিক কিভাবে কাজ করলে, কিভাবে প্ল্যান করলে, কিভাবে স্টাডি করলে এই যে সীমাবদ্ধতা ওইটা কাটিয়ে উঠতে পারে? আচ্ছা, রিটেনের ক্ষেত্রে আসলে আমার বেশ কিছু বিষয়ের উপর আমি আলোকপাত করতে চাই। যেমন হচ্ছে উপস্থাপনা। আপনি দেখেন যে ১ম এ একটা কথা কিন্তু প্রচলিত আছে যে ১ম এ দর্শনদারি, পরে গুণবিচারী। জি। তো আপনি দেখেন একজন পরীক্ষক যখন খাতা দেখবে তখন সে তো আপনাকে চিনে না। আপনার খাতাকে সে চিনে। তো আপনার খাতাটা যদি সুন্দর হয় তখন সে আপনাকে অটোমেটিক্যালি জাজ করতে পারবে যে আপনি আসলে কেমন স্টুডেন্ট। সুতরাং হচ্ছে যে আ উপস্থাপনাটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে আপনি কিভাবে লিখছেন, আপনি নীল কালি ইউজ করতে পারেন এখানে। তারপরে হচ্ছে একটা প্রশ্ন শেষ হওয়ার পরে প্রপার হচ্ছে স্পেস করে আরেকটা প্রশ্ন শুরু করা এই বিষয়গুলো। এরপরে হচ্ছে যে আপনার নিয়মিত পত্রিকা পড়া। যেমন আমি বলব যে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয়াবলী। এই ২ টা প্রশ্ন কিন্তু আপনি একজন ক্যান্ডিডেট যদি কেবলমাত্র প্রতিনিয়ত হচ্ছে পত্রিকা পড়ে, তাহলে কিন্তু সে আউটস্ট্যান্ডিং পরীক্ষা দিতে পারবে। থ্যাংক ইউ আপু। ফাইনাল স্টেপ আমরা তো প্রিলি পাস করলাম, রিটেন ক্র্যাক করলাম। দেন আমাদের যে নলেজ, ইনবিল্ট নলেজ আমরা অনেক পড়াশোনার পর যেটা অ্যাচিভ করলাম, সেটাকে প্রপার কমিউনিকেট করতে পারার মাধ্যমে আমরা যে ভাইবা স্টেপটা, সেটা সাধারণত ফুলফিল করে থাকি। তো এই ভাইবাও অনেকের জন্য খুব নার্ভ ব্রেকিং একটা এক্সপেরিয়েন্স এ পরিণত হয়। তো অনেকেই দেখা যায় যে সবকিছুই ঠিকঠাক মতো হচ্ছে, কিন্তু যখন ইন্টারভিউ বোর্ডের সামনে গেল, তখন সে নার্ভাস হয়ে ঘেমে-টেমে একাকার। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটা থেকে তো পরিত্রাণের নিশ্চয়ই কোনো না কোনো পন্থা আছে। সবকিছুই যেহেতু অনুশীলনের মাধ্যমে ভালো করা যায়। তো আপনি
আমরা এতক্ষণ অবজার্ভ করলাম খুব সুন্দর গুছিয়ে একটা কমপ্লেক্ট অবস্থায় থেকে প্রশ্ন উত্তরগুলো করছেন বা আমাদের সঙ্গে কমিউনিকেট করছেন। তো আমাদের প্রার্থী যারা আছে বা সাধারণ দর্শক যারা আছে তারা ঠিক কিভাবে তাদের এই কমিউনিকেট করার স্কিলটাকে ফাইন টিউন করতে পারে বা সফিস্টিকেটেড করতে পারে, এই ক্ষেত্রে আপনার রিকমেন্ডেশন কি থাকবে? ভাইভাতে কিন্তু বেশ কিছু প্রশ্ন কমন হয়ে থাকে। যেমন হচ্ছে আপনার সেলফ ইন্ট্রোডাকশন, নিজের সম্পর্কিত। আপনি কেন সিভিল সার্ভিসে আসতে চান? এই যে কমন প্রশ্নগুলা, এগুলা মনে হয় যে একজন প্রার্থী তার নিজের জায়গা থেকে এই প্রশ্নগুলো আগে থেকেই গুছিয়ে রাখতে পারে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার নিয়মিত পত্রিকা পড়া। পত্রিকা পড়লে যেটা হয় যে আপনি হচ্ছে যে সমসাময়িক বিষয় থেকে সবসময় প্রশ্ন হয়ে থাকে। তো এই বিষয়গুলা হচ্ছে যে উত্তর করার জন্য আমার মনে হয় যে পত্রিকা হচ্ছে বেস্ট অপশন। দেন হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে নিউজগুলো দেখা, মিডিয়া রিপোর্টারদের হচ্ছে রিপোর্টগুলা ফলো করা। এগুলা আমি মনে করি যে ভাইবার হেল্পফুল হতে পারে, যে হেল্পফুল হতে পারে। পাশাপাশি কিন্তু অনেকেই আপু বলে যে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস। এক্সাক্টলি। আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি বুঝতে পারবেন নিজে থেকেই যে মানে আই কনট্যাক্টটা মানে এখানে ক্লিয়ার হয়ে যায় আরকি। আমরা কিন্তু হয় অনেক সময় হয় যে ভাইবার স্যারদের সামনে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি না। আয়নার সামনে প্র্যাকটিস করলে এই বিষয়টা মানে ক্লিয়ার হয়ে যায়। এবং একটা ইন্টারেস্টিং কথা বলা হয়ে থাকে যে হচ্ছে দ্য আর্ট অফ সেইং নো, মানে আমি উত্তর জানি না, আর্ট অফ সেইং সরি, এক্সাক্টলি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এক্সাক্টলি। একজন প্রার্থী কিন্তু কখনোই সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবে না। সো এই ক্ষেত্রে আপনি কতটা সুন্দরভাবে স্মার্টলি সরি বলছেন, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। জি, জি। এক্ষেত্রে আমার একটা আম ট্রিক ছিল। আমাকে যখন এমন কোনো প্রশ্ন করা হতো বা কোনো একটা ব্যাপারে কমেন্ট চাওয়া হতো, তখন আমি প্রস্তুতি নিয়েছিলাম যে আমি হয়তো না পারলে উত্তরটা এমনভাবে দিব যে, "সরি স্যার, I don't think that I have adequate knowledge to comment on that." তো এইভাবে যদি কেউ মানে রেসপন্সটা করতে করতে পারে, এক্সাক্ট তাহলে সেটা মানে না পারার যে অক্ষমতা, সেটাও কিন্তু অনেক সময় কাটিয়ে ওঠা যায়। সে তো স্মার্টলি জিনিসটা বলেছে, তো সে এটা পারবে না। বা অনেকের মধ্যে একটা প্রবণতা থাকে, আমি উত্তরটা জানি না, তো উত্তরটা ভুলভাবে দেওয়ার প্রবণতা। এটা কিন্তু খুবই নেগেটিভ। এটা আপনাকে আসলে ভাইবা খুবই নেগেটিভলি নিবে। এটা আসলে কোনোভাবেই করা উচিত না, করা যাবেও না। মানে না জানলে ডিরেক্ট সরি। সরাসরি সরি বলে দেয়া এক্সাক্ট। বেস্ট অপশন। তো আমরা তো প্রিলি, ভাইবা, মানে প্রিলি, রিটেন, ভাইবা ৩ টা স্টেপই পার করলাম। তো আশা করি আপনার যে মতামত ছিল বা দিক নির্দেশনা ছিল, এখান থেকে আমাদের প্রার্থীরা অনেক বেশি উপকৃত হবেন। এবং এরই মধ্যে দিয়ে আমরা মোটামুটি আমাদের আজকের যে প্রোগ্রামের মোটামুটি শেষ পর্যায়ে আমরা আপু চলে এসেছি। আমি শেষ করার আগে আপনার কাছ থেকে একটু মতামত চাই বা আপনার আমাদের যে দর্শকবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি কাইন্ডলি একটু কনভে করবেন। দর্শকদের উদ্দেশ্যে আমার জীবনের এক্সপেরিয়েন্স থেকে কিছু কথা আমি বলতে চাই। পদে, পদে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু তবুও কখনো হাল ছেড়ে দেয়া যাবে না। লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর এভাবেই আশা করি যে একদিন আপনারা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। ধন্যবাদ। আব্বু আপনাকে অনেক বেশি ধন্যবাদ আজকের প্রোগ্রামে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সুপ্রিয় দর্শকবৃন্দ যারা আছেন, যারা এতক্ষণ ধরে আপুর যেই অপিনিয়ন ছিল বা আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আপু সম্পর্কে জানলাম। তো আশা করি আপনারাও নিজেদের ডেডিকেশন এবং হার্ড এফোর্ট এর মধ্যে দিয়ে আপনাদের যেই সর্বোচ্চ টার্গেট সেটা আপনারা যেন অ্যাচিভ করতে পারেন সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। তো আজকের প্রোগ্রামটা আর দীর্ঘায়িত করছি না। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রেখে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।